ওকে, দেখো যে লাস্ট ক্লাসে আমরা বর্নারি রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো শেষ করছি। এখন হচ্ছে যে আমাদের টপিক 2.8। তো এই টপিকে আমরা কি জানবো যে জাল টাকা আর পাসপোর্ট বলতে আমরা বাইরের দেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট ইউজ করি সেই পাসপোর্ট আর কি, যে জাল টাকা আর জাল পাসপোর্ট কিভাবে ইউভি রশ্মির সাহায্যে শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, কিসের সাহায্যে? ইউভি রশ্মির সাহায্যে হচ্ছে যে আমরা জাল টাকা কীভাবে শনাক্ত করি আর কি, এই জিনিসটা বুঝবো। আমি তোমার বই থেকে জিনিসগুলো দাগাই দিছি। মেইন যে জিনিসটুকু যে কীভাবে আর কি শনাক্তকরণ করা হয়, মূলনীতিটা কি, আমি হচ্ছে যে এইটা মূলনীতিটা আলোচনা করতেছি। ঠিক আছে, ধরো যে এটা হচ্ছে আমার একটা অরিজিনাল টাকা, ধরলাম যে এটা হচ্ছে আমাদের 100 টাকা নোট। তো টাকা যদি তোমার জাল টাকা, তো তুমি চিনো, তো টাকা যদি জাল হয় তাহলে কী হবে বলো তো? যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপর কী প্রভাব পড়বে? কীরকম প্রভাব পড়বে? যে জাল টাকা বানাইলে কি, যে আসল টাকার মূল্য কমে যাবে, তাই না? তো জাল টাকা আছে যে আসলেই কি আমাদের সমাজ ব্যবস্থার জন্য খুবই খারাপ। তো এই জাল টাকা অনেকেই হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা বানায় কী করার জন্য? যে লাভবান হওয়ার জন্য। তো তাহলে কী করে সরকার? যে এই জাল টাকা বানানোর হাত থেকে বাঁচানোর জন্য অরিজিনাল টাকার মধ্যে কিছু সিকিউরিটি সিস্টেম দেওয়া থাকে। ঠিক আছে, তো দেখবা যে তোমার অরিজিনাল টাকার ভিতরে এরকম একটা হালকা কালারের সুতা আছে। এই সুতাটার মধ্যেও দেখবা যে 100 টাকা বা 1000 টাকা হলে 1000 টাকা এরকম লেখা থাকে। তো এই সুতাটাকে বলা হচ্ছে তোমার নিরাপত্তা সুতা বা সিকিউরিটি থ্রেড। নিরাপত্তা সুতা, ঠিক আছে। তো এই নিরাপত্তা সুতাটা হচ্ছে যে কি, যে যারা জাল টাকা বানায় তারা হচ্ছে কি এই সুতাটা দিতে পারে না ওই টাকার ভিতরে। এটা হচ্ছে জাল টাকা চেনার হচ্ছে কি একটা উপায়। তো আরও কিছু উপায় আছে জাল টাকা শনাক্তকরণের। এই টাকার ভিতরে আরও কিছু সিকিউরিটি সিস্টেম দেওয়া থাকে। কীরকম? যে ধরো এই টাকার ভিতরে সিকিউরিটি ডিভাইস হিসেবে তোমার এরকম বিভিন্ন হচ্ছে যে কণিকা দেওয়া থাকে। তো এই কণিকাগুলোকে বলা হয় ফসফর। ঠিক আছে, এই রাসায়নিক পদার্থগুলো যে টাকার মধ্যে ইউজ করা হয়, টাকার ভিতরে মনে করে এগুলো থাকে, তো এইগুলোকে বলা হয় ফসফর। ফসফর ইংলিশ বানানটা হবে PHOSPHOR। এই ফসফর কী করতে পারে বলো তো? এই ফসফর হচ্ছে কি আমাদের টাকার আরেকটা সিকিউরিটি সিস্টেম। ফসফরকে কী বলা হয়? টাকার সিকিউরিটি সিস্টেম। আচ্ছা, এখন দেখব এই ফসফর মূলত তোমার টাকার কিভাবে নিরাপত্তা সিস্টেম হিসেবে কাজ করে। ধরো যে আমি এটা টাকার ভিতরে আচ্ছা যে কি তোমার ফসফর কালি ইউজ করছি। ঠিক আছে, ফসফর ইউজ করছি টাকার ভিতরে। কী করলাম? ধরলাম যে এইটা ধরে নাও আমার ফসফর। এখন আমার এই ফসফরটা করতে পারে কি, যে ধরো এই টাকার উপরে তুমি কী ফেলতেছো? ইউভি রশ্মি ফেলতেছো। কী ফেলতেছো? ইউভি রশ্মি। ঠিক আছে, ইউভি রশ্মি ফেলতেছো। এবং এই ইউভি রশ্মির রেঞ্জটা কতটুকু হয় জানো? যদিও ইউভি রশ্মির রেঞ্জ হচ্ছে যে 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে, তবে এই জাল টাকা শনাক্তকরণের জন্য যে ইউভি রশ্মিটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে প্রায় 230 থেকে 375 ন্যানোমিটার। এই ন্যানোমিটারের ইউভি রশ্মি এই টাকার উপর কী হয়? ফেলা হয়। যখন তুমি টাকার উপর ফেলবা, এই ফসফর করে কি, ফসফর কিন্তু হচ্ছে কি এক ধরনের কেমিক্যাল। এই কেমিক্যালটা করে কি, এই ইউভি রশ্মির যে শক্তিটুকু আছে, আমি তো জানি যে প্রতিটা তরঙ্গের মধ্যে কী থাকে, আলাদা আলাদা শক্তি থাকে। তো সেই শক্তিটা হচ্ছে কী করে, এই ফসফরটা শোষণ করতে পারে। হ্যাঁ, শোষণ করার পরে এরা করে কি, যে আরেকটা আলো বিকিরণ করে, রশ্মি বিকিরণ করে।
রশ্মি বিকিরণ করে, রঙিন। আচ্ছা, তো এখানে এই যে ইউভি রশ্মিটা থাকে, তো তুমি তো জানো কি ইউভি রশ্মিকে খালি চোখে দেখা যায় না, ঠিক আছে, খালি চোখে দেখা যায় না। বাট এই যে রঙিন রশ্মি, এটা হচ্ছে কি আমরা দেখতে পারি। তো তুমি যখন এই টাকাটাকে টাকা গণনার যে মেশিনটা আছে, এই মেশিনটার নাম মূলত হচ্ছে যে তোমার যে মেশিনের মধ্যে এই প্রসেসটা ইউজ করা হয়, সেই মেশিনটার নাম হচ্ছে ফ্লোরোসেন্স স্পেকট্রোমিটার মেশিন, ঠিক আছে। যে মেশিনটার মধ্যে এই টাকা চেক করা হয় সেটা হচ্ছে কি ফ্লোরোসেন্স স্পেকট্রোমিটার মেশিন। এই মেশিনের মধ্যে মনে করো তুমি এই টাকাটা নিছো, তারপর মেশিনটা করবে কি ওই টাকার ভিতর ইউভি রশ্মি ফেলবে, যেটা খালি চোখে দেখা যায় না। তো ইউভি রশ্মি করবে কি ফসফর শোষণ করবে কি তোমার দৃশ্যমান আলোর পরিসরে হচ্ছে যে এই রশ্মি বিকিরণ করবে। এই রশ্মির বিকিরণ হচ্ছে বিভিন্ন কালারের হয়, সেই কালার দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ তোমার টাকাটা অরিজিনাল। ওই যে তোমরা ব্যাংকে তুমি কখনো দেখছো কিনা আমি জানি না, ব্যাংকের মেশিনের মধ্যে যে টাকা গণনা করার যন্ত্রটা দেখো না, যে আসল টাকা নকল টাকা গণনা করে, ওইটার মধ্যে কিন্তু হচ্ছে যে কি তোমার এই সিস্টেমটা ইউজ করা হয় যে জাল টাকা শনাক্তকরণের জন্য। ওকে, আচ্ছা। তো এই যে রঙিন টাইপের যে তুমি রশ্মিটা দেখতে পারো না, এটার আবার একটা নাম আছে, এটার নাম হচ্ছে প্রতিপ্রভা, ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রতিপ্রভা। এই প্রতিপ্রভাটাই হচ্ছে কি আমরা দেখতে পাই। তার মানে ফসফর যে কেমিক্যালটা আছে, সেই কেমিক্যালটা আমাদের কি তৈরি করতেছে, প্রতিপ্রভা তৈরি করতেছে, এবং আমরা প্রতিপ্রভা দেখে কি শনাক্তকরণ করতেছি জাল টাকা, অথবা পাসপোর্টের ভিতরেও কিন্তু হচ্ছে যে আমাদের এই সেম টু সেম মেকানিজম থাকে। টাকার ভিতরে যেরকম এরকম মেকানিজম থাকে, তুমি যদি পাসপোর্ট কখনো দেখে থাকো, দেখবা যে পাসপোর্টের ভিতরেও হচ্ছে যে কি একদম সেম টু সেম মেকানিজম। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন আমাদের বইয়ে দেখবা যে দুইটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, যে বাংলাদেশি টাকা হচ্ছে যে কী কী কালার শো করে, ঠিক আছে, বাংলাদেশি টাকা হচ্ছে কী কী কালার শো করে। যে বাংলাদেশি যে তোমার 1000 টাকার নোট আছে, বাংলাদেশি যে তোমার 1000 টাকা আছে, সেটা হচ্ছে যে হালকা বেগুনি, অথবা হচ্ছে হালকা হলুদ রশ্মি হচ্ছে কি বিকিরণ করে, ঠিক আছে। আর হচ্ছে যে 500 টাকার 100 টাকার নোটের মধ্যে, 500 ও 100 টাকার যে নোট আছে, সেই নোটের মধ্যে হচ্ছে কি রকম কালার তুমি দেখতে পারবা, হালকা লালচে, ঠিক আছে, অথবা হালকা বেগুনি, অথবা হালকা হলুদ। এই কয়টা কালার হচ্ছে তুমি কি বিভিন্ন টাকার মধ্যে যখন তুমি ধরবা, এই ইউভি রশ্মি ধরবা, দেখবা যে এরকম ছোপ কি হালকা লালচে, অথবা হালকা বেগুনি, অথবা হালকা হলুদ কালারের তুমি রঙিন ছোপ দাগ দেখতে পারতেছো। তখন তুমি বুঝতে পারবা যে কি তোমার টাকাটা কি অরিজিনাল, ঠিক আছে। ওকে, এখান থেকে এতটুকুই পড়বা, আমি দাগাই দিছি, এর বাইরে আর কিছু দেখার দরকার নেই। তবে এখানে তো আমি বাংলাদেশি টাকারগুলোর কথা বললাম, তোমার বইয়ে দেখবে যে আরেকটা শখ আছে, যেখানে হচ্ছে যে আমেরিকান ডলারের তোমার কালারগুলো বর্ণনা করছে, ঠিক আছে। আমেরিকান ডলারগুলো কীরকম হয়, আমেরিকার যেটা $100, ঠিক আছে, এরকম এস দিয়ে ডলার চিহ্ন বোঝায়, $100 যেটা, সেটার বর্ণ হচ্ছে কমলা। যেটা হচ্ছে $50, সেটা হচ্ছে কীরকম, হলুদ। হ্যাঁ, যেটা হচ্ছে 20, সেটা হচ্ছে কীরকম, সবুজ। যেটা হচ্ছে তোমার $10, সেটা হচ্ছে কীরকম, লাল। আর যেটা হচ্ছে $5, সেটা হচ্ছে নীল, ঠিক আছে। এটা হচ্ছে $5, সেটা হচ্ছে কি নীল। তো আমি এমনি জাস্ট বললাম কথার কথা, এই জিনিসগুলো একটু হালকা করে কি দেখে নিও। আচ্ছা, তাহলে আমাদের টপিক 2.8 শেষ। এবার হচ্ছে আমি নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে কি 2.9। আচ্ছা, আমার এই টপিকটা হচ্ছে কি যে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। হ্যাঁ,
আইয়ের রশ্মি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে জানতে হবে। এই টপিকটা হচ্ছে যে আমার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে আমি হালকা করে বলে দিচ্ছি, তারপরেও তুমি সম্পূর্ণ 1.5 পেজের মতো আছে, 1 পেজ 1.5 পেজ, 2 পেজের কাছাকাছি। তো তুমি হচ্ছে কী করবা, এই 2 পেজ মোটামুটি খুব ভালো করে পড়বো, মুখস্থের মতো করে ফেলবো আর কি। হ্যাঁ, তো আইয়ার রশ্মি আসলে কত প্রকার, ঠিক আছে? আইয়ার রশ্মি মূলত 3 প্রকার। একটা হচ্ছে নিয়ার আইয়ার, একটা হচ্ছে মিডল আইয়ার, আর একটা হচ্ছে ফার আইয়ার। 3 প্রকার আইয়ার রশ্মি। এবং তোমার বই আছে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এগুলো একটু হালকা করে দেখে নিও। যে নিয়ার আইয়ারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে ন্যানোমিটারে মনে রাখবা 780 ন্যানোমিটার থেকে 2500 ন্যানোমিটার, ঠিক আছে? মিডিল আয়ারের হচ্ছে যে কত, যে 2500 থেকে 25,000। আর ফার আয়ার যেটা, সেটা হচ্ছে প্রায় তোমার 25,000 থেকে 1 গুণন 10⁶, অর্থাৎ 10 লাখ ন্যানোমিটার। এই 3টে রেঞ্জ হচ্ছে তোমার মনে রাখতে হবে। এবং কোন আয়ার রশ্মি কোন কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে হালকা হালকা করে জানতে হবে, ভালো করে জানতে হবে আর কি। তো আমি কাজ একটা একটা করে লিখে দিচ্ছি। দেখো যে নিয়ার আয়ার কোথায় ব্যবহার করি জানো? যে চিকিৎসা ক্ষেত্রে একদম, ঠিক আছে? মিডিল আয়ার কোথায় ব্যবহার করা হয়? মিডিল আয়ার ব্যবহার করা হয় জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণে। আচ্ছা, জৈব যৌগের কার্যকারী মূলক যেরকম তোমার কি বলতো, যেমন COOH, জৈব অ্যাসিডের ক্ষেত্রে হতে পারে, অ্যালকোহলের ক্ষেত্রে হতে পারে, ড্যাশ ড্যাশ, এরকম যে কোনো মূলক হচ্ছে কী করি আমরা এই মিডিল আয়ারের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, দেখো এই মিডিল আয়ারেরই একটা পার্ট আছে। হ্যাঁ, মিডিল আয়ারেরই একটা পার্ট আছে, সেটা হচ্ছে কত, 8,000 থেকে 12,000 ন্যানোমিটার। এটা কিন্তু তোমার মিডিল আয়ারেরই অংশ, ঠিক আছে? মিডিল আয়ারের এই অংশটুকু, এটা কি হয় যে মানুষের শরীর থেকে সবসময় এরকম করে, যেটা মানবদেহ হিউম্যান বডি, তো হিউম্যান বডি থেকে এই রেঞ্জের হচ্ছে যে কি সবসময় আয়ার রশ্মি নির্গত হয়। তো এই কারণে এই রেঞ্জের আয়ার রশ্মিটাকে হচ্ছে যে বডি আয়ার বলা হয়। হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে কি বডি আয়ার। যেহেতু মানবদেহের বডি থেকে এই রেঞ্জে তোমার আয়ার রশ্মি নির্গত হচ্ছে, তাই হচ্ছে যে এটার নাম এরকম। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখান থেকে এতটুকুই। আচ্ছা, আর এই ফায়ার আয়ার দিয়ে কি করা হয়, যে স্নায়বিক রোগ সারানো হয়, স্নায়বিক রোগ নিরাময়। আচ্ছা, যে আমরা এই ফায়ার আয়ার ইউজ করি। আচ্ছা, তুমি তোমার বইয়ে একটা টার্ম দেখবা এরকম লেখা, যে আয়ার থার্মোগ্রাফ। ঠিক আছে, আয়ার থার্মোগ্রাফ জিনিসটা আসলে কি? আয়ার থার্মোগ্রাফ হচ্ছে যে আমাদের বডি থেকে তো প্রতিনিয়ত হচ্ছে কি, যে এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে আয়ার তরঙ্গ দৈর্ঘ্য কি তাপ আকারে নির্গত হইতে আছে। তো এই তাপের যে ডেটাগুলো আছে এগুলোকে যদি হচ্ছে যে আমরা গ্রাফের মাধ্যমে দেখাই, হ্যাঁ, গ্রাফের মাধ্যমে দেখাই, তাহলে হচ্ছে যে সেই জিনিসটা হচ্ছে কি আয়ার থার্মোগ্রাফ। এই জিনিসটা আমরা ইউজ করি কোথায়? ক্যামেরা ইউজ করি। ঠিক আছে, কীভাবে ক্যামেরা ইউজ করি? ওই যে দেখো না, কিছু কিছু ক্যামেরা দিয়ে রাত্রেবেলা পশু পাখি বা মানুষ হেঁটে যাচ্ছে, রাতের অন্ধকারেও হচ্ছে যে আমরা ওদের ছবি দেখতে পাচ্ছি। ওদের ছবি দেখতে পাচ্ছি বলতে যে ঘোলা
ঘোলা টাইপের ছবি, একদম প্রপার স্পষ্ট ছবি না যে কোনো একটা মানুষ হেঁটে যাচ্ছে বা কোনো একটা প্রাণী হেঁটে যাচ্ছে, এই ধরনের যে জিনিসগুলো দেখতে পাই, যে হালকা ঘোলা, ঠিক আছে, হালকা ঘোলা টাইপের যে ছবিগুলো, তো ওই টাইপের ক্যামেরাগুলোতে কি যে আইআর থার্মোগ্রাফ ইউজ করা হয়। আরও এক জায়গায় ইউজ করা হয়, সেটা হচ্ছে কি তোমার চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে। আইআর থার্মোগ্রাফ আরও কোথায় ইউজ করা হয়? চিকিৎসা ক্ষেত্রে। এটা কিভাবে ইউজ করা হয় জানো? ধরো যে আমি একটা সুস্থ মানুষ, হ্যাঁ, সুস্থ মানুষ, তো আমার আইআর থার্মোগ্রাফ যেরকম হবে, আমার হচ্ছে যে আইআর থার্মোগ্রাফ, আইআর থার্মোগ্রাফ যেরকম হবে, যেরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে। যদি একজন অসুস্থ মানুষ হয়, তাহলে হচ্ছে কি দেখবা যে ওই লোকের আইআর থার্মোগ্রাফ হচ্ছে কি আমার নর্মাল, হচ্ছে যে ওই লোকের নর্মাল অবস্থায় যেরকম আইআর থার্মোগ্রাফ হওয়ার কথা ওইরকম হচ্ছে না। তো এইখান থেকে হচ্ছে যে আমরা কি করতে পারি, নির্দিষ্ট কোনো অর্গানের রোগ নির্ণয় করতে পারি, যে হ্যাঁ এটার কারণে এটা হচ্ছে, এটার কারণে এটা হচ্ছে। যে সুস্থ দেহটা, সুস্থ থার্মোগ্রাফটার সাথে অসুস্থ থার্মোগ্রাফটা হচ্ছে মিলে আমরা কি করতে পারি, যে রোগ শনাক্তকরণ করতে পারি। তাহলে আইআর থার্মোগ্রাফের হচ্ছে যে আমাদের এই দুটো ব্যবহার আছে। আচ্ছা, একটা নিয়ার আইআরের ভালো চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার হলো যে তোমার ডট পদ্ধতি। ডট পদ্ধতিতে হচ্ছে যে ডট পদ্ধতি ব্যবহার করে এই আইআরওসির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে কিসের চিকিৎসা করে, যে মাথার খুলি, মাথার খুলি, ইংলিশটা আছে মাথার খুলি, ইংরেজি কর্টেক্স। এই কর্টেক্সের কার্যপদ্ধতি যে ঠিকঠাক কাজ করতেছে কি না, এই জিনিসগুলো কি করা হয়, এই ডট পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা হয়। ডটের পূর্ণরূপ হচ্ছে যে ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি, ঠিক আছে। ডটের পূর্ণরূপ হচ্ছে কি ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি। তো এই পদ্ধতির সাহায্যে আছে কি মাথার খুলির কর্টেক্সের কার্যপদ্ধতি নির্ণয় করা যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যবহার হচ্ছে যে আছে তোমার ফার আয়ারে। ফার আয়ারে কী ব্যবহার করা হয়, যে দেখো ফার আয়ার কী করতে পারে, আমাদের ত্বক ভেদ করে প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত ঢুকে যেতে পারে, প্রায় 4 সেন্টিমিটার ঢুকে যেতে পারে। তো এতে কী লাভ হয়, যে ধরো আমাদের যদি কোথাও রক্ত জমাট বাঁধে দেহের ভিতরে, তাহলে হচ্ছে যে এই আইআরওসি হচ্ছে কি ওই জায়গাতে ব্লকগুলো ঠিক করতে হচ্ছে যে তোমার এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এগুলোই। এছাড়া হচ্ছে যে তোমার স্নায়ু রিলেটেড অনেক জিনিসপত্র আছে, সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানে হচ্ছে যে ফার আয়ার ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, এখন আয়ার যে চিকিৎসা পদ্ধতি আছে, ঠিক আছে, আয়ার পদ্ধতি, আয়ার যে চিকিৎসা পদ্ধতি আছে, এটা দুই পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে তোমার লো ইমিশন পদ্ধতি, লো ইমিশন পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে লেজার পদ্ধতি, ঠিক আছে। লো ইমিশন পদ্ধতি আর কি পদ্ধতি, লেজার পদ্ধতি। তো লো ইমিশন পদ্ধতিতে কি হয়, যে এই পদ্ধতিতে এই যে তোমার ফার আয়ার আছে, ফার আয়ার কি করে, যে ত্বকের নিচে, আমাদের ত্বকের নিচে হচ্ছে টিস্যুকে কি করতে পারে, উত্তপ্ত করে, ঠিক আছে। তো উত্তপ্ত করলে কি হয়, যদি ওই জায়গায় কোনো শিরা বা ধমনী যে রক্ত চলাচল ব্লক থাকে, তো সেই ব্লকগুলো ঠিক করতে হচ্ছে যে সাহায্য করে। এটা সবথেকে ভালো একটা উদাহরণ হচ্ছে তোমার ভালো চিকিৎসা করা হয় যে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। ফ্রোজেন শোল্ডার বলতে যে ঘাড় নাড়াইতে পারে না, এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে এই লো ইমিশন পদ্ধতি ইউজ করা হয়, হ্যাঁ। আচ্ছা, আর লেজার পদ্ধতি, যে লেজার পদ্ধতিতে কী করা হয়, লেজার পদ্ধতি হচ্ছে কি, এটা আমাদের ত্বকের প্রায় 4 সেন্টিমিটার গভীরে আয়ার রশ্মি প্রবেশ করে, এবং কী করে, যে যে আঘাতপ্রাপ্ত এবং ক্ষত যে স্থান আছে, সেই ক্ষত স্থানের ইমপ্রুভমেন্টের কাজ করে হচ্ছে যে এই আয়ার রশ্মি, ঠিক আছে। তো এতটুকু মোটামুটি আয়ার রশ্মি থেকে জানলেই হবে। আমি মেন ইনফরমেশনগুলো সব এখানে দিয়ে দিছি। তোমার কাজ হবে যে বই থেকে সুন্দর করে পড়ে নাও আরও ভালো করে। তাহলে হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে 2.10 যে আছে সেটা হচ্ছে শিখবো। আজকে এই পর্যন্তই থাক।